সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়, আদালতের পর্যবেক্ষণ। বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে আগামী 5 কার্যদিবসের মধ্যে হচ্ছে 5 থেকে 9 সদস্যের কমিটি, দাবির মুখে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনিসুর ইনু মেনন সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির, হাসিনার মামলা তদন্তে 2 মাস সময় মঞ্জুর, পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। ময়মনসিংহে মামলা বাণিজ্য জড়িত বিএনপি নেতা হয়রানির শিকার ব্যবসায়ী নিরীহ মানুষ, বাদ চায়নি নিজ দলের নেতাও। কুষ্টিয়া কৃষকের জন্য বরাদ্দের কোটি টাকার বীজ সার হরিলুট, অভিযোগ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে, বঞ্চিত প্রকৃত কৃষক। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, আগাম নির্বাচনের আহ্বান, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের ক্ষোভ। এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলার মেয়েদের জয়ের ধারা অব্যাহত, মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে সুপার 4-এ বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। পঞ্চদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়, এমন পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে দায়ের করা 2টি রিটের রায়ের পর্যবেক্ষণে এ কথা জানান আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত জানান, সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র, আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন। এর আগে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া, জয়নুল আবেদিন, শিশির মনির সহ অন্যরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির আকার হতে পারে 5 থেকে 9 সদস্যের। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 58 জন সেনা কর্মকর্তা সহ মারা যান 74 জন। আলোচিত এ ঘটনার মামলায় 139 জনকে ফাঁসি, 185 জনকে যাবজ্জীবন এবং 200 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। গেল 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পিলখানা বিদ্রোহের মামলায় পুনঃতদন্ত চেয়ে দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন প্রেক্ষাপটে বিডিআর হত্যার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে। কিন্তু গত 15 ডিসেম্বর বিডিআর হত্যায় কমিশন গঠন হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় সব মহলে। এমনকি এ ঘটনায় কেন কমিশন নয় এ দাবিতে মঙ্গলবার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্রদের কয়েকজন সমন্বয়ক। এমন দাবির মুখে মঙ্গলবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী 5 দিনের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পিলখানায় নারকীয় ওই হত্যাকাণ্ডের পর বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তে আরও 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করে 2 মাসের সময় দেন বিচারক। এর আগে সকালে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়
আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে। এ সময় কড়া নিরাপত্তায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মিনন, হাসনুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু সহ 16 আসামিকে তোলা হয়। পরে তাদের মামলার অগ্রগতি জানতে চান বিচারক। আইনমন্ত্রী তাকে বের করা হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। জাহাঙ্গীর আলম সাবেক বিএনপি করার অপরাধে আওয়ামী আমলে কারাভোগ করা লুৎফুরকে গণঅভ্যুত্থান পরবর্তীতে মিথ্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী দোসর বানিয়ে। বিএনপি করায় আওয়ামী লীগ কর্মীরা তার হাত কেটে নিল, মামলা থেকে যেন নিস্তার নেই তার। অনুসন্ধানে উঠে আসে গণঅভ্যুত্থান পরবর্তীতে একই মামলায় লুৎফুর সহ আরো বিএনপি কর্মীকে অন্তকোন্দলের জেরে এমন মিথ্যা মামলায় ফাঁসিয়েছে স্থানীয় বিএনপি নেতা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মিথ্যা মামলা বাণিজ্যের ধারাবাহিকের আজ 9ম পর্ব। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। পরিবারসহ বিএনপির রাজনীতি করায় 2010 সালে আওয়ামী লীগ নেতারা হাতের কবজি কেটে নেয় টানা 3 বারের ইউপি সদস্য লুৎফর রহমানের। নাশকতার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে জেলও খেটেছেন অনেকবার। সরকার পতনের পর এখন আবারও নাশকতার মামলায় আসামি হয়েছেন তিনি। তবে স্বৈরাচারের দোসররা নয়, খোদ বিএনপি নেতাদের করা মামলাই আসামি আবারও লুৎফুর। এখন দেশের এত কিছু পরিবর্তন, আমাদের সামনে সুসময় আসতেছে, সেই সময়ও আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার নামে আবার আমাকে আওয়ামী লীগ বানিয়ে আমার নামে মামলা দেওয়া হইল। শুধু লুৎফুর নয়, দলীয় কোন্দলে দুটি নাশকতার মামলায় আসামি এখনো অনেক বিএনপি নেতাকর্মীরা। এখন যদি বিএনপি তারা মামলা করে, তো এটা একটা দুঃখজনক। সাজানো মামলায় প্রতিহিংসাবশত আসামি করা নিয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। তারা বলছেন এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অবিশপুরা কেসি বর্তমানে কেসটা চলতেছে। আমি কোনো পার্টির সাথে জড়িত না, আমাকে হয়রানি করা হইতেছে। আমি একজন মামলার আসামি, পলাতক হিসেবে আছি। আমার পরিবার, আমার গোষ্ঠী যা আছে সকলে আমরা বিএনপি করি। আমি নিজে একজন বিএনপি সদস্য। আমি এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এই বিচারটা চাই। জেলার পুলিশ সুপার বলছেন নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলেও পুলিশ তাদেরকে হয়রানি করছে না। চার্জশিট থেকে বাদ দেয়া হবে তাদের নাম। কাউকে গ্রেপ্তারের পূর্বে মামলাটার এজাহারভুক্ত আসামিদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে অনুসন্ধান করে তারপর গ্রেপ্তার করা হয়। গত 5 আগস্টের পর জেলায় রাজনৈতিক মামলা হয়েছে 30টি। এতে 1716 জনের নাম সহ 5575 থেকে 7045 জনকে আসামি করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 192 জনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেখ হাসিনার 15 বছর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন, এত নির্বিচার, এত অত্যাচার, এত নিপীড়ন, এত লুটপাট, এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং রিফর্ম যেগুলো বুঝায়, সত্যিকার রিফর্ম কিন্তু উনি করেছেন। উনি যেমন বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। এই যে বিচার বিভাগ নিয়ে এত কথা শুনছি, কত সংস্কার, উনি কিন্তু বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে বাদ দিয়েছেন। আবার বিচার বিভাগকে তাদের মতো করে তাদের জায়গায় নিয়ে গেছে। উনি কিন্তু আর্থিক খাতে সব রিফর্মের মাধ্যমে শৃঙ্খলা নিয়ে এসেছিলেন। আবার 15 বছরে সেই পিছনে আমরা চলে গেছি। সুতরাং রিফর্ম হচ্ছে করতে হবে, রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের।
রিফর্ম হতে হবে সংসদে। রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণার কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। আগামী দিনে রিফর্ম হবে সংসদে। দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল। আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে 31 দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না। রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি। আমরা সকলে মিলে আলোচনা করেছি, বিতর্ক করেছি, তারপরে 31 দফা প্রণীত করেছি। এই 31 দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখন কি অন্যান্য প্রসঙ্গ, কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের জন্য সরকারি বরাদ্দের কোটি টাকার বীজ ও সার লোপাটের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। চলতি মৌসুমে বরাদ্দের বীজ ও সার পায়নি প্রকৃত কৃষক। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের যোগ সাজেশে আত্মসাৎ করা হয় বরাদ্দ। তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন। উপজেলার এই মাঠে 10 বিঘা কৃষি জমি রয়েছে তার। বিগত বছরগুলোতে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে ঠিকমতোই চলেছে তার চাষাবাদ। তবে এবছর সরকারের বরাদ্দের বীজ ও সার কিছুই পায়নি সে, ফলে পড়েছেন চরম সংকটে। তোফাজ্জলের মতো এ উপজেলার অধিকাংশ কৃষকেরই একই অবস্থা। চলতি মৌসুমে সরকারের বরাদ্দের বীজ ও সার কোনোটিই পাননি তারাও। আমার জানা মতে এই মাঠে কেউ পেয়েছে এরকম আমি শুনিনি। সার বীজ কিছুই পাইনি। যোগ্য ভোর আমরা কিছু পাইনি, বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগ সাজেশে হরিলুট করা হয়েছে তাদের জন্য বরাদ্দের বীজ ও সার। তাই এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা নিচ্ছে, কারা দিচ্ছে, এগুলো আমরা বলতে গেলে কৃষি অফিসারকে বলছে তোমাদের মাল দেওয়া হয়ে গেছে, অথচ আমাদের মাল আমরা পাচ্ছি না। এই সার এবং বীজ যারা নিচ্ছে এবং এর সাথে যারা জড়িত, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করা হোক। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবেই সার ও বীজ বিতরণ করেছেন তারা। আমাদের উপসহকারী কৃষি অফিসারদের কাছে মাধ্যমে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টাররোলের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। আর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত কোনো কৃষকের কাছ থেকে। যদি কোনো কৃষক অভিযোগ করে যে তারা পাচ্ছে না, কারণ তখন আমরা এটার ব্যবস্থা নেব। সরকারের বরাদ্দ দেওয়া সার ও বীজ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মানববন্ধন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
শহীদদের কোনো মর্যাদা পায় নাই, নিরাপদ ব্রিগেডদের কোনো মুক্তি পায় নাই। ঠিক গত 4 মাসেও নাই পায় নাই, নিরাপদ ব্রিগেড দেখতে দেওয়া হচ্ছে না, শহীদ পরিবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই শহীদ পরিবারের সম্মান এবং ব্রিগেডদের জওয়ানদের মুক্তি চাই, যারা দেশের জন্য সবসময় জীবন দিয়ে প্রতিহত করে ভারতের এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে না। এটা ভারতের যে একটা ষড়যন্ত্র ছিল, এটা খুলনা সিনার যে ষড়যন্ত্র ছিল, এটা কি এখনো তাদের বিশ্বাস হয় না? যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে কেন এখনো আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মানববন্ধন, আমরা সরাসরি ছিলাম সেখানে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসেছে বিনা লাভে নিত্যপণ্যের বাজার, যেখানে কম দামে শাকসবজি সহ নিত্যপণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজার দর সহনীয় না হওয়া পর্যন্ত এটি চালু রাখার কথা জানিয়েছে আয়োজকরা। সহকর্মী সালে এলাহি কুটিয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারের নানা উদ্যোগেও লাগামহীন নিত্যপণ্যের বাজার, এতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের। এমন বাস্তবতায় বিনা লাভের বাজারের উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া। এ বাজারে কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় শাকসবজি, পরে বিনা লাভে ভোক্তাদের কাছে চাল, ডাল, ডিম, মুরগি, আলু সহ বিভিন্ন শাকসবজি পৌঁছে দেন আয়োজকরা। চাল, ডাল সহ প্রতিটি পণ্য বাজারের দরের চেয়ে প্রতি কেজি 10 থেকে 12 টাকা কমে পাওয়া যায় এই বাজারে। মোটা চাল প্রতি কেজি 46 টাকা, ডাল 102 টাকা, লবণ 36, আলু 58, পেঁয়াজ 90, রসুন 200 এবং ডিম বিক্রি হচ্ছে 45 টাকায়। বেকারি পণ্য পাইকারি দামে পাচ্ছেন ক্রেতারা। লাউ 80 টাকা, অন্য 40 টাকায়, 2টা লাউ 80 টাকা দিয়ে। এটা শাকসবজি কিছু নিলাম, প্রতিটা আইটেমে 15 টাকা 20 টাকা করে আমার মানে ফায়দা হয়েছে। লাল শাক 40 টাকা, এই জায়গা থেকে 20 টাকা দিয়ে কিনছি। আমি ডিম কিনছি বাজারে 550, এখান থেকে কিনছি 45। পণ্যের দামের ঊর্ধ্বগতির এ সময়ে জনদুর্ভোগ কিছুটা লাঘব করতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। শাক বেচলাম লাল শাক 20 টাকা, চাল বেচলাম 45 টাকা, পেঁয়াজ বেচলাম আমরা 92 টাকা, তেল বেচলাম বড়ি 167 টাকা, এর ভিতরে আমরা বেচলাম 62 টাকা। আমাদের যারা গ্রাহকরা আছে এবং কাস্টমাররা আছে, ভোক্তারা আছে, তারা এসে জিজ্ঞাসা করতেছে আমাদেরকে যে ভাই আমরা কি প্রতিদিন আপনারা এখানে পাবো কিনা। আমরা বলছি ইনশাআল্লাহ প্রতিদিনই আপনারা এখানে পাবেন। মধ্যস্বত্বভোগীর কাছে যেহেতু নাই, আমরা লাভ করতেছি না, এজন্য ভোক্তারা কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারতেছে। বাজার সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে আমরা বিনা লাভে খামারি মূল্যে এই বিক্রয় কর্মসূচি পালন করে যাচ্ছি। আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা কৃষকের কাছ থেকে মাল কিনিয়া কৃষকের রেটে আমরা মাল বিক্রি করতেছি, এবং এটা যতদিন পর্যন্ত সিন্ডিকেট না ভাঙবে ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। অসহায় আর নিম্নবিত্তদের সেবায় এ ধরনের উদ্যোগ গড়ে উঠবে প্রত্যেকটি শহরে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ভারসাম্যহীন ছেলের সংসার চলে সামান্য সরকারি ভাতায়। তার স্মরণে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পাঠাগার ও জাদুঘরে নেই আধুনিক সুযোগ সুবিধা, নাজুক ও এলাকার সড়ক যোগাযোগও। তার নামে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদান না আসায় বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা। মাওলা সুজনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ৭১ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ১৯৩৪ সালে তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকাটি বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর নামে পরিচিত। ১৯৫৩ সালে এই সূর্য সন্তান যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে, কিন্তু দেশের প্রয়োজনে পদত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। সংগঠিত করেন স্থানীয় তরুণ যুবকদের। ১৯৭১-এর ১০ ডিসেম্বর রুহুল স্কোয়াড্রন লিডার হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়ে খুলনা যাওয়ার সময় ৩টি যুদ্ধ বিমান তাদের ওপর গুলি বর্ষণ করে। এ সময় তার হাত ভেঙে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে এক সহযোদ্ধা তাকে নিয়ে সাঁতরে তীরে পৌঁছান। সেখানে কয়েকজন পাকিস্তানি সেনা তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে।
তার স্মরণে 2007 সালে নিজ গ্রামে স্থাপিত হয়েছে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও পাঠাগার। তবে জাদুঘর ও পাঠাগারে যাওয়ার সড়কটির অবস্থা খুবই নাজুক, ফলে দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থী। আমাদের গ্রামের সন্তান বিশেষ শহীদুল আমিন মূলত পুরো চট্টগ্রাম ডিভিশনের একজন গর্ব করার মতো ব্যক্তি। এখানে আসি ঘুরে দেখবো যে এরকম মনোরম পরিবেশ, আসলে ওই রকম আধুনিক কিছুই না। যে এখানকার যেটা পরিবেশ আমি আশা করছিলাম জাদুঘরটার খুব অভিন্নতা পাইছি। একই সাথে পাঠাগারে নেই কোনো আধুনিক তথ্য সেবার ব্যবস্থা, জনবল সংকট সহ নেই ইন্টারনেট সংযোগও। যে দুটি কম্পিউটার রয়েছে তাও বিকল হয়ে আছে বহুদিন ধরে। এদিকে স্থানীয়দের দান অনুদানেই চলছে তার নামে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে অত্র এলাকার মধ্যে 3টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এমনিতে আরেকটি উচ্চ বিদ্যালয় হাই স্কুল রয়েছে, একটি কলেজ রয়েছে। এর মধ্যে 3টে প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান। তার 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে মারা গেছেন এক ছেলে। বেঁচে থাকা সন্তান মানসিক ভারসাম্যহীন। সরকার থেকে যে ভাতা পান তা দিয়ে কোনো মতে চলে সংসার। বেঁচে থাকার তাগিদে প্রায় সময় অন্যের কাছে হাত পাতেন, আবার কখনো কখনো দেখা যায় ময়লা গাড়ি টানতে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বেঁচে থাকা ছেলের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রুহুল আমিন নগরে খুব শিগগিরই আধুনিকতার ছোঁয়া লাগবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের পথে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটি। এর আগেই এ ভোটাভুটিতে হেরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন শলস। সোমবারের ভোটাভুটিতেও হলো তাই। নাসরিন আক্তারের রিপোর্ট। আশঙ্কায় সত্যি হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের। সোমবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি। ভোটে পরাজিত হবেন বলে আগে থেকে আশঙ্কা ছিল 66 বছর বয়সী এ নেতার। ভোটের পর জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগ ভেঙে দিতে পারবেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সোমবার সংসদে অনুষ্ঠিত ভোটে 717 জন আইন প্রণেতা তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বিপক্ষে ভোট পড়ে 394টি। চ্যান্সেলরের পক্ষে সমর্থন দেন 207 জন। ভোটদানে বিরত থাকেন 116 জন। সোমবার অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর জার্মান পার্লামেন্টকে আগাম নির্বাচন দিতে অনুরোধ জানান খোদ চ্যান্সেলর। জার্মানির ইতিহাসে এটি ষষ্ঠবার ঘটল যেখানে চ্যান্সেলর আর্টিকেল 68 এর অধীনে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন। শিগগিরই বুন্দেসট্যাগে নির্বাচন আয়োজন করা আমাদের প্রধান লক্ষ্য। এই নির্বাচনে সাধারণ জনগণ জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ভোটাভুটির আগে সংসদে শলজের সঙ্গে কট্টরপন্থী বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মার্চ ও অন্যান্য দলের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিরোধী কনজারভেটিভ চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিক মার্চ শলজকে প্রশ্নবাণে জর্জরিত করেন। শোলজ দেশকে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেখে যাচ্ছেন, যা যুদ্ধ পরবর্তী ইতিহাসে এই প্রথম। এমন 2 বার ঘটেছে যখন জার্মানি মন্দার মধ্যে ছিল। গারহার্ড শ্রুডারের সময়ে প্রথম এমনটি হয়েছিল, তবে অন্তত তিনি তখন এজেন্ডা 2010 উপস্থাপন করেন। শোলজের সময়ে আবারও এমনটা ঘটল। এখানে দাঁড়িয়ে তিনি বলে যাচ্ছেন যে সবকিছু আগের মতোই চলবে। 3 বছরেরও বেশি সময় দেশ শাসনের পরে গেল 6 নভেম্বর ভেঙে পড়ার উপক্রম হয় শলজের নেতৃত্বাধীন 3 দলের জোট সরকার। বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ জার্মানি। জ্বালানির উচ্চ মূল্যের কারণে ক্ষোভ বাড়ছিল জনমনে। চীনের সঙ্গেও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দেশটির। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে জার্মানি। সোমবারের এ অনাস্থা ভোটে আগামী 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ সুগম হলো। এর আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলবে জার্মানি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ফাঁস হলো বাশার আল আসাদের $250 মিলিয়ন নগদ অর্থ পাচারের তথ্য। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। 2 বছর ধরে চলে এই গোপন পাচার কার্যক্রম। পাচার হওয়া অর্থ মস্কোর ভিনুকোভো বিমানবন্দরে পাঠানো হয়। এরপর রাশিয়ার অনুমোদিত ব্যাংকে সেগুলো জমা রাখা হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। একে একে বেরিয়ে আসছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নানা কুকীর্তির খবর। এই তালিকায় নতুন যোগ হলো বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য।
এবার $250 মিলিয়ন অর্থ পাচারের রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, যেখানে বলা হয় 2018 ও 19 অর্থ বছরে 2 বছরব্যাপী আসাদ সরকার পাচার করে মিলিয়ন অর্থ। এ অর্থ মস্কোর ভিনোকোভা বিমানবন্দরে পাঠানো হয়, এরপর জমা রাখা হয় রাশিয়ার অনুমোদিত ব্যাংকে। একের পর এক স্বৈরাচারী আসাদ সরকারের ফিরিস্তি ফাঁস হচ্ছে বিশ্বমহলে। পাচার হওয়া অর্থের মধ্যে 2 টন ওজনের $100 ও 500 ইউরোর কারেন্সি নোট অন্তর্ভুক্ত ছিল। প্রতিবেদনটিতে আরও বলা হয়, একই সময়ে আসাদের আত্মীয়রাও রাশিয়ার বিভিন্ন জায়গায় ক্রয় করে সম্পদ। এর আগেও সিরিয়ার বিরোধী দল থেকে আসাদ অর্থ পাচারের সাথে জড়িত এমন অভিযোগ উঠে। এমনকি গৃহযুদ্ধের অর্থ জোগাড়ে নানা অপরাধ কার্যক্রমের সাথে যুক্ত ছিল আসাদের নাম। যদিও আসাদ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগে মোটেও বিস্মিত নয় সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, নিরাপদ জীবন কাটাতে আসাদ সরকার প্রচুর অর্থ রাশিয়ায় পাচার করেছে। অন্যদিকে সিরিয়ার লিগাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন গবেষক ইয়াদ হামিদ জানান, রাশিয়া বহু বছর ধরে আসাদ সরকারের নিরাপদ আশ্রয়স্থল ছিল। এর আগেও বছরের পর বছর ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়েছে অন্যতম বন্ধু দেশ রাশিয়া। রাশিয়ান কোম্পানি সিরিয়ায় ফসফেট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ার পর এ সম্পর্ক আরও গভীর হয়। এবারে প্রকাশিত 2 বছরের এ অর্থ পাচারের কোনো রেকর্ডই নেই রাশিয়ার ব্যাংকগুলোতে। আসাদের একের পর এক হারির খবর বের হয়ে পড়ায় বিস্মিত গোটা বিশ্ব। কয়েকদিন আগে অস্ত্র অর্থায়নের জন্য আসাদ বিভিন্ন দেশে ক্যাপটাগন মাদক পাচার করত বলে সংবাদ প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।